দেখুন, মামলা স্থানান্তর, মামলা হস্তান্তর, মামলা অন্য ডিভিশন বেঞ্চে যাওয়া অথবা সুপ্রিম কোর্টে যাওয়া বা সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতায় ফেরত আসা, মামলা খারিজ হয়ে যাওয়া, এসব তো গত প্রায় 2-2.5 বছর রাজ্যের মানুষ দেখে অভ্যস্ত। কিন্তু আজকের মামলাটা ছিল গুরুত্বপূর্ণ, কারণ আইপ্যাকের অফিসে 8 তারিখে যেদিন রেড হচ্ছে ইডির, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দল দাবি করছে যে দলনেত্রী হিসাবে তিনি সেখানে গিয়েছিলেন। কাজেই এরপর যে একের পর এক মামলা হলো কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, আজকে তার দ্বিতীয় শুনানি ছিল। আপনারা জানেন প্রথম দিন মারাত্মক একটা ক্যাওয়েটিক সিচুয়েশন তৈরি হয়েছিল, গন্ডগোল, চিৎকার চেঁচামেচি। তাতে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি সেদিন মামলা পোস্টপোন করে আজকের তারিখ অর্থাৎ আজকে 14 তারিখে দিন ধার্য করেছিলেন। এখন আজকে যেটা হলো, আজকে আমার খুব ভালো লাগছে এটা বলতে, কারণ বিশিষ্ট দুজন মানুষ যারা আইন পেশার সঙ্গে যুক্ত, তাদের রাজনৈতিক পরিচয় বা ইত্যাদি ইত্যাদি আলাদা হতে পারে, কিন্তু আইন বিষয়টাকে তারা খুব ভালোভাবে জানেন। তরুণজ্যোতি এবং ফিরদৌস শামীম আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন, কাজেই তারা আলোচনা করবেন। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো তাতে হচ্ছে পুরো মামলা শোনার পর যেহেতু ইডি বলছে যে তাদের কাছে সিজ করা কিছু নেই, কোনো তথ্য বা নথি নেই, এবং আজকে মূলত শুনানিটা ছিল হচ্ছে এই তথ্য বা নথি, দলীয় তথ্য বা নথি, সেটা ইডি অফিসাররা আইপ্যাকের অফিস থেকে নিয়ে গিয়েছেন কিনা। কিন্তু যেহেতু তারা ক্লিয়ার বলে দিচ্ছেন যে তারা কোনো নথি নেই তাদের কাছে, তারা কিছু সিজ করেনি, কোনো সিজার লিস্ট তৈরি হয়নি, কাজেই সেই মামলা আজকে আইপ্যাকের এই করা মামলা খারিজ হয়ে গেল পুরোপুরি। এবার অন্য দিকটা দেখতে গেলে খুব গুরুত্বপূর্ণ, আজকে অবশ্যই আলোচনা আসবে। সেটা কি? সেটা হচ্ছে আগামীকাল সর্বোচ্চ ন্যায়ালয়ে ইডির করা মামলার শুনানি রয়েছে। সেখানে কিন্তু তথ্য বা নথির ব্যাপার নেই, সেখানে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী তার প্রভাব বলে তাদের তদন্তে হস্তক্ষেপ করেছেন। কাজে সেই জায়গাটা কতটা গুরুত্ব পাবে আগামীকালকে শুনানিতে সেটা সময় বলবে। ডেফিনেটলি শুনানির আগের দিন সন্ধ্যাবেলায় বিশ্লেষণ এবং আলোচনা হতেই পারে। কাজেই আমরা যাদেরকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে, আমি দুজনের নাম বলেই দিলাম, পরিচয় করে দিই। প্রথম আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। স্টুডিওর বাইরে থেকে শামীম সাহেব আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের সঙ্গে। বিজেপি মুখপাত্র তথা আইনজীবী তরুণজ্যোতি আমাদের সঙ্গে রয়েছেন, তরুণজ্যোতি তিওয়ারি। পাশাপাশি তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আর জাতীয় কংগ্রেস মুখপাত্র অর্ঘ্য গণ তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি একদম প্রথম প্রদীপ্তদার কাছেই যাই। প্রদীপ্ত, এই যে মামলাটা যে খারিজ হয়ে গেল এবং এই যে ইডি বলল তাদের কাছে কোনো তথ্য নেই, নথি নেই, কোনো সিজার নেই, তাতেই মামলা খারিজ করে দিল কোর্ট, আপনারা কি সহমত? মানে যে রায় হলো, বিচারপতি যে রায় দিলেন তার সঙ্গে আপনি কি মানে আপনারা খুশি সেই রায়? দেখুন, রায়ে খুশি কি খুশি নই সেটা বলার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে গত 2-2.5 বছরে বাংলার মানুষ দেখতে অভ্যস্ত যে হাইকোর্টে কেস খামারি হচ্ছে বা কিছু, বা হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাচ্ছে। মানে আমার হঠাৎ করে মনে হলো যে হাইকোর্ট কি গত 2-2.5 বছরে প্রথম স্থাপন হয়েছে নাকি? এর আগে কি হাইকোর্টে কোর্ট খামারি খারিজ হয়নি? আমি যেন কী সব দেখছিলাম যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা, তাকে বিজেপির নেতারা চোর বলছে, সেসবও তো দেখেছিলাম। সেগুলো কোথায় চলে গেল? আমি দেখেছিলাম বঙ্গারু লক্ষণের সেই বিখ্যাত মামলা, সেটাও কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে চলে গেল নাকি? আমি নরসিংহা রাওতে গেছি, আমি আরও আগে সব দেখেছি। যাও 2-2.5 বছরটা দেখলেন আপনার তরফ থেকে ভালো, কিন্তু আমরা সন্তুষ্ট কি সন্তুষ্ট নই জানার আগে এইটা শুনুন। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। থ্যাংক ইউ। এটা কার গলা কাউকে বোঝাতে অসুবিধা হচ্ছে কি? এটা কার গলা বন্ধুগণ? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বা কার এটা? এই গলা তো বিখ্যাত গলা, এবং একই সঙ্গে আপনারা ছবিটাও দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর এটা গলা। মানে তার মানে এখন প্রদীপ্তদা আপনারা আইন ব্যবস্থার চাইতে শুভেন্দু অধিকারীকে বেশি ভরসা করছেন। এই লাইনে আসুন। থ্যাংক ইউ। আমি এইটাই শুনতে চাইছিলাম। গত 2-2.5 বছর ধরে বাংলার মানুষ জেনে গেছে, আর আইন ব্যবস্থার ওপরে কি শুভেন্দু অধিকারীকে বেশি গুরুত্ব দিচ্ছেন? এই দুটোকে একটু তালমাটাল করুন তো, এই দুটোকে একটু কয়েনের এপিটোপিট করার চেষ্টা করুন তো। দেখুন তো ন্যারেটিভ বিল্ডিংটা কিভাবে চলছে, দেখুন তো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলছি অবশ্যই যে কিভাবে একটা প্রচার চলছে, একটা প্রসার চলছে। বাস্তবে আইন আদালত কতটা কোথায় আছে এবং প্রকৃত প্রস্তাবে কি আছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা খুব পরিষ্কার বলছি, আপনি ক্লিয়ার করুন না, বা সিবিআই আপনি ক্লিয়ার করুন। বা আমি কি ক্লিয়ার? আমরা যদি মিস
মিসইন্টারপ্রেট করে থাকি, আমার ভুল হতে পারে। আপনার যারা জায়গা আছে, আপনার দর্শকরা আমার বক্তব্য বুঝে নেবে। কোর্ট কি বলেছে আপনি বুঝিয়ে দিন তাহলে। কোর্টের বক্তব্য আমি বোঝানোর কি? আমি কি আইনজীবী নাকি? আপনি বলছেন ভুল বোঝানো হচ্ছে, একটা পারসেপশন তৈরি করা হচ্ছে। পারসেপশন ক্রিয়েট কারা করে? পারসেপশন ক্রিয়েট যারা প্রচার প্রসার করে। আপনি কি করেন নাকি? বিজেপি করে। আমি বিজেপির কনটেক্সটে বলছি, আপনি কেন মধ্যিখানে ঢুকছেন? বিজেপি করেছে, আমি তো বিজেপির কথা দেখাচ্ছি। আমার বক্তব্য খুব স্বাভাবিক যে আমরা যেটা জানি, আমরা যেটা বুঝি, আমরা সেটা আদালতে বলেছি। কিন্তু ইডি এই যে রাজনৈতিকভাবে প্রসারিত হয়ে, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই যে কাজটা করেছে, সুপ্রিম কোর্টে যাবেন। এই দেখুন কি যাবে সেটা দল ঠিক করবে। আমি স্টুডিওতে বসে বলতে পারবো না। দলের মুখপাত্ররা দলের পলিসি এখানে বলে কি পলিসি না, মানে আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? আমি সেই জন্য প্রথম প্রশ্ন করেছিলাম, আপনি কি রায় খুশি? আপনি ঠিক এইভাবে এই দলের মুখপাত্রকে জিজ্ঞেস করুন শুভেন্দু অধিকারীর বক্তব্য সাপোর্ট করে কিনা, যদি পারেন আপনার সাহসে যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা আমি শোনালাম সেটা উনি সমর্থন করেন কিনা, দেখবেন উত্তর পাবেন কিনা। মুশকিল যেটা হচ্ছে দলের মুখপাত্ররা দলের যেটা ঘটে যাওয়া বিষয় সেগুলো করতে হয়, প্ল্যানিংটা মুখপাত্ররা করে না। এটা এখনো প্ল্যান হয়নি যে সুপ্রিম কোর্টে যাবেন। এটা কি করবে দল এখনো ঠিক করেনি। দল ঠিক করলে নিশ্চয়ই দল জানাবে এবং সেটা পাবলিক জানাবে। এটা বিজেপির মতন দল না যে মুখে এক বলবে কাজে এক করবে। তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সবার সামনে বলে এবং সেটা প্রকাশিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ আপনারা নিতে পারেন, নরেন্দ্র মোদীর ইন্টারভিউ জীবনে নিতে পারেননি, জীবনে না। চলুন এবার আমরা একটু ফিরদৌস শামীম রয়েছেন। আমি তরুণের কাছে গেলাম না তো, কারণ একেবারে মনে হবে যে তৃণমূল বিজেপি লড়াই লাগাচ্ছে, কারণ এখন তো বাইনারি পারসেপশন, এগুলো নতুন নতুন অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি। এবং প্রদীপ্তদা যে ধরনের মানে স্থিতপ্রজ্ঞ হয়ে অনুষ্ঠান করতেন, সেখানে তার চিত্ত চাঞ্চল্য আমি লক্ষ্য করতে পারছি গত কয়েকদিন ধরে। এই চিত্ত চাঞ্চল্যের কি কারণ আমি জানি না। আপনি তো পারসেপশন বাইনারি বললেন। আমি ফিরদৌস সাহেবের কাছে যাই। এই আমরা এর আগে এই যে 2-2.5 বছর নিয়ে আমাকে কটাক্ষ শুনতে হলো প্রথমেই। আমি বলি যে গত 2-2.5 বছরের মধ্যেও এরকম বহু মামলা আছে যেটা হাইকোর্টে ধাক্কা খেয়ে, শামীম ফিরদৌসদা আপনি অনেক ভালো জানবেন আমার থেকে, হাইকোর্টে ধাক্কা খেয়ে হাইকোর্টের থেকে তৃণমূলের আইনজীবীরা বা সরকার পক্ষের আইনজীবীরা বেরোতে পারেননি, তার আগে তারা প্রেস ব্রিফ করে বলে দিয়েছেন আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছি। কিন্তু দেখুন এই মামলাটা আজকে বিকেলবেলায় মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তার এই রায়দান হয়েছে। এখনো পর্যন্ত দল জানে না বা প্রদীপ্তদার কাছে এখনো পর্যন্ত কনভে হয়নি সেই মেসেজ যে দল এই রায়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কিনা। এখনো পর্যন্ত হয়নি, এখনো সিদ্ধান্ত দল নিতে পারেনি। ফিরদৌসদা আপনার কাছে যাবো, এই কন্টেন্ট কি মানুষকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলুন যে এই আইপ্যাক মামলায় আজকে কি হলো, ঠিক কোন জায়গায় গেল রাজ্য সরকার বা আইপ্যাকের অবস্থানটা কোথায় গেল? এখন আজকে আমি অদ্ভুত একটা প্রপোজিশনে মামলা করতে দেখলাম এবং শুনলাম। আজকে মূলত দুটো মামলা লিস্টেড ছিল। একটা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে করা একটি রিট পিটিশন, অপরদিকে ইডির পক্ষ থেকে একটা করা রিট পিটিশন। এবার প্রথমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলার বিষয়ে বলি, এবং সেটাই প্রথমে ছিল। তাদের একটা অদ্ভুত প্রপোজিশনে মামলা কি না, তাদের ডাটা নাকি প্রোটেক্ট করতে হবে, এই প্রেয়ার নিয়ে তারা মামলা করেছেন। কিন্তু ডাটাটা তো ইডি বলছে আমরা কোনো ডাটাই নিয়ে যাইনি। তাহলে ডাটাটারও নিয়ে গেছেন কে? ডাটাটা নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাহলে তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল মামলাটা করা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের ডাটা প্রোটেক্ট করো, কারণ ডাটা তো ইডি নিয়ে যায়নি। ওখানে যেখানে সার্চ চলছিল, সার্চ প্লেস থেকে ডাটাটা নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তৃণমূল কংগ্রেস মামলা করে বলছে আমাদের ডাটা প্রোটেক্ট করো ইডির কাছে, আর ইডি তো ডাটাই নিয়ে যায়নি। আসলে কি ঘটেছিল দেখুন, যেটা পিএমএলএ অ্যাক্টে ইডির হচ্ছে এক্সক্লুসিভ ডোমেন, তারা সার্চ করতে পারেন, তারা প্রয়োজনে ডকুমেন্ট সিজার করতে পারেন এবং সিজার লিস্ট স্বাভাবিকভাবে যার কাছ থেকে সিজ করলেন তাকে দেবেন, এটাই স্বাভাবিক নিয়ম। সার্চ প্লেসে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, যে কোনো সাংবিধানিক পদাধিকারী হতে পারেন, তিনি কখনোই সার্চ প্লেসে এন্ট্রি নিতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, শুধু নেননি, এন্ট্রি নেওয়ার পরে সেখান থেকে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে এসছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, সেই সমস্ত সেকশনগুলো অ্যাটাক করাতে চাইছেন ইডি। এবার এখন এই ডাকাতি করা যে তথ্য, সেই তথ্য প্রোটেক্ট করতে চাইছেন তৃণমূল কংগ্রেস। অদ্ভুত, তৃণমূল কংগ্রেসের নেত্রীর কাছে একটা ডাটা রয়েছে, এখন তৃণমূল কংগ্রেস প্রোটেক্ট করতে চাইছেন ইডির কাছ থেকে। অদ্ভুত প্রপোজিশনের মামলা, অর্থাৎ সারবত্তাহীন একটি মামলা, যে মামলার কোনো সারবত্তা নেই, তাই সেই মামলাটি ডিসপোজ অফ হয়েছে। এখন কোন মুখ নিয়ে সারবত্তাহীন মামলা নিয়ে সুপ্রিম কোর্ট ছুটবেন? ফলে খুব স্বাভাবিকভাবে সারবত্তাহীন মামলা করলে নিষ্পত্তি হবে। দ্বিতীয় যেটা আসছে এবার ইডির করা মামলা, ইডির করা মামলায়
সত্যি সত্যি এই সারবত্তা রয়েছে যে ডকুমেন্ট চুরি করে নিয়ে পালিয়ে গেল, এখন যদি ডকুমেন্ট চুরি করার জন্য মামলা যদি তার আওতাধীন পুলিশ করে, তাহলে সঠিক বিচার হবে না। খুব স্বাভাবিকভাবেই তারা ইনভেস্টিগেটিভ এজেন্সি চেঞ্জ করতে চাইবেন, এবং যে ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্তভার পাবেন, তিনি সিবিআই হতে পারেন, সিট হতে পারে, আদালত যাকে ফিট মনে করবেন, তার প্রথম কাজ হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে ইডির এখন কাজ আছে, ইডি চাইলে আজকের দিনেও কোনো আদালতের রায়ের কোনো প্রয়োজন নেই, চাইলে আজকের রাত্রেও যেখানে এভিডেন্স রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকতে পারে, নবান্নের 14 তলায় থাকতে পারে, যেখানে আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে থাকতে পারে, আমি জেনে বুঝে কথা বলছি, সেখান থেকে ইডির উচিত সেই কি এভিডেন্সেসগুলো রিকালেক্ট করা, সেখানে ছাপা মেরে এবং সেই ডকুমেন্টগুলো রিকালেক্ট করা। পার্টি অফিসে যদি কেউ চুরির মাল লুকিয়ে রাখে, পার্টি অফিসে কেউ যদি খুনের বডি লুকিয়ে রাখে, পার্টি অফিসে কেউ যদি বোম লুকিয়ে রাখে, তাহলে সেখানে কোনো তদন্তকারী সংস্থা ঢুকতে পারবে না। এই প্রপোজিশনে কখনোই অ্যাকসেপ্ট করা উচিত নয়। এই প্রপোজিশনে মামলা করলে সেই মামলা ডিসপিউট হবে, এটাই স্বাভাবিক। এবার একটা কথা বলি, যে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত ভার শোনালাম সেই অডিওটা মাননীয় বিরোধী দলনেতার যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ঠিক পরের পজিশন পাওয়ার মতন জায়গায় আছেন বলে নিজেকে প্রচার করেন, তিনি বলছেন যে সেই বক্তব্যটাকে আমি সাইড করেছি। কেন করেছি? কারণ আমি বলে আনইন্টারাপ্টেড 1 মিনিট চাই আমার আনইন্টারাপ্টেড 1 মিনিট চাই। ঠিক প্রপোজিশনটা কেন ভুল হলো, তার কারণ ইডি মিথ্যে কথা বলে ওখান থেকে নিজের জায়গাটা, আর একটা প্রাতিষ্ঠানিক সংস্থা যখন মিথ্যে বলছে তখন সেটাকে কোর্টে প্রুফ করা, এটা নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি যে সব কিছু কোর্টে প্রুফ করা যায় না। এই যে দাদারা এতদিন ধরে লড়াই করছে, এত কেসে সবকিছু দাদারা প্রুফ করতে পেরেছে, কিন্তু প্রচার করে দিচ্ছে, এই প্রচারটাই আমি বলছি যে প্রচারটা দাদারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে, তাতে হয়তো অনেক মানুষের লাভ হয়েছে, অধিকাংশ মানুষের ক্ষতি হয়েছে, বাংলার এই কৃষ্টি সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে। সেইখানে দাঁড়িয়ে থেকে আমাদের চোর বদনাম দিচ্ছে। কিন্তু 2021 সালের আগে যে সমস্ত কেস হয়েছে, তারপরে তো বিশেষ কেস কিছু নেই, এইসব চোর ফোর হেনাতে না, একটাই সাজা দাদারা দিতে পারছে না, একটাই সাজা দিতে পারছে না, শুধু বলছে জেলে আছে। কিন্তু এত এভিডেন্স দাদারা এ যাবৎকাল এখানে দিয়ে গেল, মহামান্য আদালতে দাদারা দিতে পারলো না, এবং তার ফলে যাদেরকে এরা চোর বলেছেন তারা আজ অব্দি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দাদারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। এটা গর্বের বিষয় না আনন্দের বিষয়? এটা গর্বের বিষয় না, আনন্দের বিষয় না, বিভ্রান্তির বিষয়। জেলে গিয়ে তারপর বেলে আছেন, এখন এটা উল্লাসের বিষয় কিনা আমি জানি না। আপনি কি না আমি তা বলছি না, আমি বলছি এটা আনন্দের একদম না বোঝেন, তাহলে তো সত্যি আপনাকে মনস্তত্ত্বেই ভর্তি হতে হবে অ্যাঙ্কারিং এর বদলে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, 26,000 লোকের চাকরি চলে গেল। আমি তো তাদের কথাই তো বলছি যে তারা সমস্যায় রয়েছে, ফলাফলটা পেয়ে গেল, কিন্তু যার জন্য 26,000-এর চাকরি গেল, কিন্তু কোনো শাস্তি পেল না। আমি তো এই কথাটাই পরিষ্কার বলছি। বেশ, আমি যাও এই ইস্যু থেকে আমরা সরে যাব। তরুণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কালকে কিন্তু ইডির করা মামলার মহামান্য মানে সর্বোচ্চ ন্যায়ালয়ে তার শুনানি রয়েছে। কি আসতে পারে সেখানে, কি হতে পারে, আর আজকে কি হলো? না, আমি জ্যোতিষী নই, কি আসতে পারে আমি জানি না। না কোন বিষয় তুলবে আমি সেটা বলছি। একটা পার্সপেক্টিভ ছিল লোকের মধ্যে, একটা মানুষের মধ্যে, মানুষ দেখছিল, মানুষ বলছিল, বাংলা সাধারণ মানুষ, যে তৃণমূল চোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত নিজেকে আর প্রচার না করলেও তাকে মানুষ সৎ মনে করতো। এখন মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় সশস্ত্র বাহিনী নিয়ে ফাইল চুরি করতে ঢুকছেন, চোরের পর্যায়ে নিয়ে নেই, ডাকাতি করছেন। মানুষ দেখলো কি হলো ওদিনকে, আমরা দেখলাম রেড হলো, দলনেত্রী দলফাইল নিয়ে তোমরা চুরি ডাকাতি কেন বলছো? আসছে আর জায়গায় রেড হচ্ছে, সিজার চলছে, সেখানে গিয়ে উনি ঢুকে ওটা করতে পারেন না। উনার মানে চিফ সেক্রেটারি ওখানে প্রেজেন্ট ছিল। ইডি যে মামলাটা ফাইল করেছে সুপ্রিম কোর্টে, সেখানে পরিষ্কার কতগুলো কথা বলেছে যে কোল স্মাগলিংয়ের টাকা আর কান্তিলাল অ্যান্ড ফর্মের হয়ে হাওলার মাধ্যমে সাগর প্যাটেলের কাছ থেকে অক্ষয় কুমার এবং পঙ্কজ মালিকের হাত ধরে এখানকার জিতেন্দ্র মেহতা ASM ইভেন্ট অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আইপ্যাক গোয়াতে ব্যবহার করেছে। এটা মানে ইডি যেটা ফাইল করেছে সেখানে। ওখানে আরও কি বলেছে ইডি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী, তিনি ওখানে ঢুকেছেন পুলিশ নিয়ে, IPS অফিসারদের নিয়ে, চিফ সেক্রেটারিকে নিয়ে যেটা সিজ করছিল সেগুলোকে নিয়ে চলে এসছে। ইডি তো আজকে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা তৃণমূলের মামলা করেছিল। এখানে একটা মজার ব্যাপার আছে, হাইকোর্টে ফিরদৌস বললো
হাইকোর্টে যে মামলাটা হয়েছিল, মামলাটা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কে মামলাটা করেছে? ওদের ভুল না করি আমি দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি সুভাষিস বাবু, যিনি এক্স রাজ্যসভা এমপি, তিনি জেনারেল সেক্রেটারিও বটে দলের, তিনি মামলাটা করেছেন। প্রথম কোশ্চেন ছিল উনি কে? উনি তো ওইখানে প্রেজেন্ট ছিলেন না। তৃণমূল কংগ্রেস যদি দাবি করে থাকে তার ডকুমেন্ট ইডি সিজ করে নিয়ে গেছে, তাহলে সেই দাবি অনুযায়ী আজকে যখন ইডি তরফ থেকে বলা হচ্ছিল, বলা হলো ইমিডিয়েটলি মমতা ব্যানার্জিকে এই মামলায় পার্টি করো। তিনি যে ডকুমেন্টগুলো নিয়ে গেছেন সেগুলো তো আমরাও চাইছি। দাবি থাকলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা উচিত, আমাদের কাছে নয়। এসব দেখে অবস্থা বেগতিক দেখে ওনাদের যে লয়ার ছিল, আর তুমি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছো, যাওয়ার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? অর্ডারটা বেসিক্যালি কনসেন্ট অর্ডার। ওনাদের যে লয়ার ছিল গুরুস্বামী ম্যাডাম, গুরুস্বামী পরিষ্কার বলেছেন যে যদি ইডি বলছে আমরা কিছু সিজ করিনি, তাহলে আমরা মামলার পারপাস সার্ভ, তাহলে আমাদের আর কিছু বলা নেই, মামলা ডিসপোজ হতে পারে। আরে বাবা, এটা তো বাংলা কচি খোকাও বুঝতে পারে একটা। ইডি তার সিজার লিস্টে পরিষ্কার বললো উই কুড নট সিজ এনিথিং, পরিষ্কার লেখা ছিল ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভেনশনের জন্য পারেনি, তার ফলে এই ওভারঅল জিনিসগুলো দেখা হলো। এবার দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলাটা পার্টি। অদ্ভুত ব্যাপার হলো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে যে এই ঘটনাগুলো ঘটেছে, ডিরেক্ট অভিযোগ ফাইল চুরির। এবার বাংলার মানুষ জিজ্ঞেস করছেন যে ফাইলে কি ছিল যার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে ওখানে গিয়ে হাজির হতে হলো? ফাইলে কার তথ্য ছিল? পার্থ যখন জেলে যায়, বালু যখন জেলে যায়, তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় না। প্রতীক জৈনের কাছে কি এমন ছিল যে ওইখানে গিয়ে যেতে হলো? পার্থ জেলে যাওয়ার সময় ফোন কল মনে আছে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কল করেছিলেন, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটা ওটা ধরেননি। তো এইখানে কেন দারোয়ান হয়ে দেখা যেতে হলো? কাকে বাঁচাতে গেলেন? কোন প্রাণবোমরা? উত্তর দেবে, নিশ্চয়ই দেবে, আরেকটু টাইম উত্তর নিশ্চয়ই দেবে। অনেক উত্তর দেওয়ার আছে, তোমার সব সময় আছে। প্রয়োজনতা এতগুলো কথা বলছে, এই এতগুলো ইস্যুগুলো এখানে আসছে। আমার প্রবলেম তো এখানে। প্রতীক জৈনের বাড়িতে রেড হলো, প্রতীক জৈন হাইকোর্টে আসলো না, প্রতীক জৈন আসলো না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করতে গেলেন, তিনি আসলেন না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেন করলেন? তুমি দাঁড়াও না, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেন করলেন? আবার গোয়া নির্বাচনের টাকা, আইপ্যাক, এই নামগুলো এরা কারা? এবার উত্তর নেব। যে প্রশ্নটা ভাই করেছে সেই প্রশ্নটা ভাইয়ের নেতা অর্থাৎ আমাদের সকলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন। নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। তার মানে দুটো কথা এখান থেকে আমি বলে দিই। কিছুক্ষণ আগে আমাদের অ্যাঙ্কার সাহেব কি বললেন, যে শুভেন্দু অধিকারীর যে প্রশ্নটা করতে বলেছিলাম সেটা উনি প্রশ্নটা করতে পারলেন না, এক। আর তারপরে বললেন উনি বলেছেন থাকতে পারে, আর এখানে বলছেন রয়ে গেছে। বলে বাংলা ভাষা বুঝতে কার অসুবিধা হয়েছে সেটা অ্যাঙ্কার সাহেব জানেন, এক। দুই, ভাই তরুণ প্রশ্ন করলো যে কি ছিল ফাইলে। আরে শুভেন্দুদা বলছে ফাইলে কি ছিল, আর তোমরা এখানে ফাইলে আর এক ন্যারেটিভ সৃষ্টি করছো। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে দাঁড়িয়ে বলেছেন কি কি ছিল, আমাদের স্ট্র্যাটেজি ছিল, আমাদের সম্ভাব্য তালিকা ছিল, এসআইআর এর তথ্য ছিল, অর্থাৎ তৃণমূল কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করছিল। এই কাজটা তোমরা তো এবার আর হেলিকপ্টার নিয়ে লোক উড়িয়ে নিয়ে যেতে পারোনি, ফলে এবার তো তোমরা জিতবে কি করে? অনেক টাকা তোমাদের কাছে আছে, ফলে আর প্রতিষ্ঠান আছে, ঢুকিয়ে দাও। শোনো, কোর্ট কি হলো আমি জানি না, আমি জানি মানুষের আদালত। আবার তোমাকে তরুণ বলে যাচ্ছি, বিজেপিকে বলছি, 2026-এ আবার এই স্টুডিওতে, যেদিন 2021-এর এবং 24-এর রেজাল্টের দিন একসঙ্গে ছিলাম, 26-এর রেজাল্টেও এই স্টুডিওতে একসঙ্গে থাকবো, সেদিন রেজাল্ট। ছোট্ট করে উত্তর নিয়ে আমি তারপরে তৃণমূলের প্রার্থী তালিকা এখন যদি সেট হয়ে গিয়ে থাকে, ওটা যদি বেরিয়ে থাকে, তো অত্যন্ত ভয়ের বিষয়। যে প্রার্থী হবে আরেকজন যে হতে পারবে না, হচ্ছে থাকবে না ওয়ার্ল্ডে, ওরা নিজেদের মধ্যে কোনো করে মরে যাবে। সেকেন্ড হচ্ছে ফেব্রুয়ারি 2022-এর ফাইল একটা আমি দেখলাম, গাড়ির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছে সরকারি ফাইল। আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ফাইল। আমার প্রশ্ন থাকবে, প্রতিটা পরের বার বলবে নিশ্চয়ই, এইসব ফাইলগুলো একজন বেসরকারি অফিস হবে, সরকারি ফাইল, পশ্চিমবঙ্গের মানুষের তথ্যগুলো কি করছিল? একদমই। ফিরদৌসদার সামনে রয়েছেন। আমার মনে হয় যে কি করে নথি তথ্য মানে মজুত রাখতে হয়, এটা নির্দিষ্ট কিছু সংস্থার থেকে শেখা উচিত, আইপ্যাকের মতো। এদের কাছ থেকে শেখা উচিত এসএসসিরও, কারণ একটা তো সেই মানে নাম যারা মানে যে যারা বৈধ এবং অবৈধ সেটা ভাগ করতে গিয়ে সমস্যা হয়ে গিয়েছিল। কাজেই আমি দাদার কাছে আসবো, অর্ঘদা রয়েছেন। এই যে নথি তথ্য এবং আজকে যে আইনি যে প্রক্রিয়া চলছে,
এই যে ফাইলে কি ছিল এটা নিয়ে একটা বড় প্রশ্ন। পাশাপাশি আজকে যেটা দেখা যাচ্ছে যে আইপ্যাকের মামলা খারিজ হয়ে গেছে, আগামীকাল ইডির মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। দেখুন 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাঙা পায়ে বল তুলে দিয়েছিল বিজেপি, তাই গোল করেছিল। 2026-এ আবার নির্বাচন, বিজেপি ফুল টস বল দিল, দিদিমণি ছক্কা হাঁকালেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এরা এই ফাইল নিয়ে কথা বলছে, যে ফাইলটা নিয়ে আজকে কেস হয়েছে, কিন্তু মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কি বলেছেন যে এই কেসের কোনো মেরিটই নেই, এই কেস খারিজ হয়ে গেছে। তো তাহলে কিসের বেসিসে কেস, যে কথা প্রদীপ্ত অনেকক্ষণ ধরে বলছিল, তরুণজ্যোতি বললেন, তো এই প্রসঙ্গটা আসছে কেন? তৃণমূল তো তারা বলছে যে ফাইল নিয়ে এসছে, কিন্তু কোর্ট বলছে ইডি সিজার লিস্ট দেখাতে পারছে না, ইডি বলছে তাদের মামলায় যেটা করেছে সেটাতে মাননীয় বিচারপতি বলছেন যে তার কোনো সারমত্তা নেই। আসলে প্রশ্নটা এই জায়গায়, প্রশ্নটা যখন বাংলার মানুষের কাছে জাতীয় কংগ্রেস বিকল্প শক্তি হিসাবে উঠে আসছে, যখন রাজ্যের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, মানুষের জন্য চিন্তা করছে জাতীয় কংগ্রেস, তখন জাতীয় কংগ্রেসকে চেপে দেওয়ার জন্যে আজকে এদের এই বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে। দিনের পর দিন, প্রত্যেকটা কারণে মানুষের পাশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার পৌঁছে যাচ্ছেন, কংগ্রেস কর্মীরা পৌঁছে যাচ্ছে, ভয় পেয়েছে বিজেপি। আর সেই কারণে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে নতুন করে এই তৃতীয় শক্তি হিসাবে উঠে আসার ফলে মানুষ গ্রহণ করছে কংগ্রেসকে, কংগ্রেসের মনোভাবকে, কংগ্রেসের কথাবার্তাকে। কংগ্রেস জুড়ছে, মানুষ জুড়তে চাইছে কংগ্রেসের সাথে। সেখানে দাঁড়িয়ে এই মানে সুপরিকল্পিতভাবে আরএসএসের মদতে এই জায়গাটা তৈরি করে দিল বিজেপি, তৃণমূলকে পুরোপুরি ফুলটাস বল দিল, দিদিমণি 6 মানলেন। তরুণ উন্নয়নের কথাই তুমি বলছি বাংলার মানুষ তৃতীয় বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। হাই কোয়ালিটি স্টাফটা কোথা থেকে আসছে আমার জানার খুব ইচ্ছা আছে। সেকেন্ড হচ্ছে, দাদা এতগুলো কথা বলছেন, দাদার কেন্দ্রীয় নেতৃত্ব কি শোনে? দাদা কেন্দ্রীয় নেতৃত্ব রিসেন্টলি কি বললো? দাদা এক কথা বলে গেলেন, অধীরদা এক কথা বলে গেল, শুভঙ্করবাবু এক কথা বলে গেলেন, ওদের কেন্দ্রীয় নেতৃত্ব আরেক কথা বলে গেল। তাদের জায়গায় মায়া হয় আমার, জানো তো? এদের ফুলচাঁদ শেখ মারা যাওয়ার 40 দিন পূর্ণ হয় না, এদের কেন্দ্রীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসে নৈশভোজ করে। আচ্ছা তোমাদের ওই লোকটার নাম বলো না, কি নাম? কেসি বেণুগোপাল নাকি? কেসি বেণুগোপাল বলে এর বিরুদ্ধে না চলছে পলিটিক্যাল ভেন্ডেটা। মানুষের সামনে যায়, এই ইডি কোনো সম্পর্ক আছে এই হাই কোয়ালিটি স্টাফটা কোথা থেকে পায়? সোনিয়া গান্ধী এই হাই কোয়ালিটি গাঁজাটা আসে কোথা থেকে আমার জানার খুব ইচ্ছা। তুমি তো আইনজীবী, হাই কোয়ালিটি গাঁজাটা আসে কোথা থেকে দাদা? সেটাকে গোহনি শুরু করে তোমরা, সেটাকে খারিজ করে দিয়েছিল বর্তমান। সেই লজ্জা লাগা বামগুলোর আমরা সর্বভারতীয় ক্ষেত্রে এখন যাব না। রাজ্যের অনেক বড় বড় ইস্যু আছে, কথা বলা যায় না। রাজ্যে অনেক বড় বড় ইস্যু আছে। বাংলার বুকে জাতীয় কংগ্রেস বিকল্প শক্তি, আপনাদের সেটিং তত্ত্ব বাংলার মানুষ বুঝে গেছে। আচ্ছা ফিরদৌসদা একটা জায়গা, এক মিনিট মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে কংগ্রেসের বাড়ির লোক কংগ্রেসের কথা শোনে না। ছেড়ে দিন, মাননীয় বাড়ির লোক কংগ্রেসকে ভোট দেয়, বাড়ির লোক কংগ্রেসকে ভোট দেয়, তোমার বাড়ির লোক কংগ্রেসকে ভোট দেয় কি? এই জায়গাটা ফিরদৌসদা, এই যে অনেকগুলো প্রশ্ন আসছে, এক হচ্ছে মুখ্যমন্ত্রী সেদিন সেখানে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে সিআরপিএফ জওয়ান নিয়ে ইডি যায় কোনো জায়গায় তল্লাশি করতে, তারা কেন আটকালো না? মানে একটা বাইনারি তৈরি হচ্ছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে টাই আপ। অনেকেই বলছেন যে বাম বা কংগ্রেসের তরফ থেকে, আমি বহু মানুষের কাছ থেকে এই কথাটা শুনেছি, কেন সেদিন সিআরপিএফ জওয়ান আটকালো না? এই ফাইলের মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ নথি ছিল যে তিনি নিয়ে আসলেন? ফাইল নিয়ে উনি বেরিয়ে আসলেন, তার নথি আবার কপি হয়ে গেল আরেক জায়গায়। শুভেন্দু অধিকারী একটা পারসেপশন দিচ্ছেন, যেটা প্রদীপ্ত শোনালেন এখন। এই যে জায়গাগুলো নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, কি থাকতে পারে ফাইলে? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেদিন না আটকানোর কারণ কি? সত্যিই কি এখানে এই যে তৃণমূল আর বিজেপির একই ছন্দে চলা, এটা প্রমাণিত হয় না? দেখুন, আমি প্রথমেই বলি যে আটকানোর প্রসঙ্গে নিশ্চিতভাবে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের আটকানো উচিত ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা দেশের প্রধানমন্ত্রী হন বা যে কোনো সাংবিধানিক পদাধিকারী হন, তিনি যদি সার্চ প্লেসে পৌঁছে যান, তিনি আনঅথরাইজড হয়েতে, তাহলে তাকে আটকানো উচিত ছিল প্রথম। দ্বিতীয় কথা, যেখানে সার্চ চলছে সেখানে ধরুন সাপোজ আমি তর্কের খাতিরে ধরে নিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ছিল মুখ্যমন্ত্রী, তারপরেও মুখ্যমন্ত্রীর কোনো অধিকার জন্মায় না
তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে গিয়ে সেই যে সার্চ চলাকালীন এভিডেন্স সেখান থেকে জোর করে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আসা, এই অধিকার তৃণমূল কংগ্রেসের নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ কোনো আইন কোথাও দেওয়া নেই। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই ওরা তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা ছিল, তারপরেও নেই কোনো প্রতিবন্ধকতা নেই যে সার্চ এই তৃণমূল কংগ্রেসের যেখানে প্রার্থী তালিকা রয়েছে সেখানে যদি কয়লা চুরির ডাটা থাকে, সেখানে যদি অন্য কোনো তথ্য থাকে, যেখানে ইনভেস্টিগেটিভ এজেন্সি গেছেন সেখানে গিয়ে সেই প্রার্থী তালিকার ওই নিয়ে আসার নাম করে কি এভিডেন্সেস নিয়ে চলে আসবেন, এই অধিকার তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এটা কি আইনের চোখে অপরাধ? একদম আইনের চোখে কি এটা অপরাধ? অবভিয়াসলি অপরাধ। কালকে যদি ধরুন আমাকে একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। কালকে উনি বলছেন ওটা তৃণমূল কংগ্রেসের এক্সক্লুসিভ ডকুমেন্ট। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস একটি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, সেই পার্টির প্রার্থী পদ স্বাভাবিকভাবেই কোনো পার্টির এক্সক্লুসিভ ডকুমেন্ট হতে পারে না। তার কারণ লোকে কি চায়, প্রার্থী লোকে দেওয়ালে দেওয়ালে নাম প্রচার কেন করতে চান? তার কারণ আমার এই প্রার্থীকে তুমি ভোট দাও। এটা কখনো হতে পারে না যে প্রার্থী কোনো লুক্কায়িত বিষয় না, প্রার্থী কোনো লুক্কায়িত বিষয় না। ওটা কি নিষিদ্ধ বস্তু নাকি? নিষিদ্ধ বস্তু তো নয়। চুরির মালও রাখা আছে, যেখানে চুরির মালের ডকুমেন্ট রাখা আছে সেখানে যদি তার ডকুমেন্টটাও থাকে স্বাভাবিকভাবে সেখানে সার্চে চলাকালীন চুরির ডকুমেন্ট আছে কি নেই সেটা 5 বছরেও ইডি সিবিআই ধরতে পারলো না। কারণ 2020 সালের কেস 21 সালে 22 সালে চার্জশিট পড়ে গেছে, 50 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ আমরা ডকুমেন্ট রেখে দিয়ে বলবো সে যে কেউ স্বাভাবিকভাবে তোমার আচ্ছা এবার নেক্সট পার্টে যাব। কালকের বলে দিই, কালকে শুনানি 5 বছর ধরে ডকুমেন্ট রেখে দিয়েছি, তুমি নিয়ে যাও। এ কি বোকা প্রশ্ন হচ্ছে? আসলে একটা ন্যারেটিভ বিল্ড আপ করে 5 বছর ধরে যখন কিছু করতে পারছে না, এই জায়গাতে চাল চুরি হয়নি, চাল চুরি হয়নি। তোমরা 100 দিনের কাজে টাকা চুরি করনি, 100 দিনের কাজে টাকা চুরি করনি, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে চুরি করনি, তোমরা চাকরি চুরি করনি, তোমরা মানুষের প্রত্যেকটা অধিকার চুরি করো। চুরি করছে যারা, চোর, এটা প্রতিষ্ঠিত সত্য, তাদেরকে দলে নিয়ে তোমরা চোর, এটা প্রতিষ্ঠিত সত্য। আচ্ছা এই নিয়ে অবাঞ্ছিত গন্ডগোল হচ্ছে। আচ্ছা এই মুহূর্তে এই মুহূর্তে অন্যতম যেটা এই মুহূর্তে আরেকটা আলোচনার বিষয়, একটা মিনিট প্লিজ এই মুহূর্তে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে ফর্ম 7 জমা দেওয়ার নামে একাধিক জায়গায় গন্ডগোল হচ্ছে। ফর্ম 7 জমা দেওয়ার জন্য অম্বিকা রায় আজকে যখন, কালকের ঘটনা তো আপনারা জানেনই, আজকে যখন অম্বিকা রায় গিয়েছিলেন বিজেপি বিধায়ক, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ এবং তুমুল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। দ্বিতীয়ত আজকে বিকেলের দিকে তৃণমূলের একটি প্রতিনিধি দল, পার্থ ভৌমিক সহ আরও কয়েকজন ছিলেন, তারা গিয়েছিলেন সি অফিসে অভিযোগ জানানোর জন্য। তার মধ্যে তারা প্রশ্ন করেছেন যে এই যে ফর্ম 7 একসঙ্গে কতটা করে ফর্ম 7 জমা দিতে পারে, এই অংশে আলোচনা করব। কারণ গাড়ি ভর্তি ফর্ম এবং তারপর একের পর এক তৃণমূলের প্রেস কনফারেন্স প্রমাণ করছে যে ফর্ম 7 ইস্যুটাকে তৃণমূল বড় ইস্যু করার চেষ্টা করছে। বিজেপি কিভাবে এটাকে ডিপেন্ড করবে, কারণ বিজেপির বিধায়ক আক্রান্ত হচ্ছেন, অফিসের মধ্যে ঢুকে লোক বলছে তথ্য চুরি করে নিয়ে যাওয়াই একটা নতুন পারসেপশন তৈরি হচ্ছে। সঙ্গে গাড়ির পেছনে থাকা সেই ছবি আজকে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলনের সামনে নিয়ে এসছে। এই অংশটা নিয়ে আমরা বাদবাকি সময় আলোচনা করব। আমি প্রথম দেখাই গতকালকে গাড়ির পেছনে ফর্ম পাওয়া যাওয়া, ফর্ম 7, সেই ছবিটা একবার দেখাবো। পাশাপাশি অম্বিকা রায় আজকে তিনি যখন গেছিলেন যে ধরনের পরিস্থিতি তৈরি হলো, অপ্রীতিকর পরিস্থিতি, সেই ছবিটাও একবার দেখাই আপনাদের। এটা হচ্ছে কালকের ছবি দেখাচ্ছি আপনাদের। এই যে ফর্ম 7 পাওয়া গেছে, যেটা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে দুপুরবেলায়। এবং এই ফর্ম চুরি করা হচ্ছে, মানুষের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, বিজেপি চেষ্টা করছে মানুষকে তালিকা থেকে বাইরে বাদ দিয়ে দিতে, এরকম একটা বক্তব্য তৃণমূলের তরফ থেকে রাখা হচ্ছে। আসুন দেখি পাশের ছবি। আজকে যখন অম্বিকা রায়ের উপরে কার্যত প্রায় আক্রমণই হলো, দেখুন সেই ছবিটা। কি স্লোগান দিচ্ছিল আমি একবার শোনাবো। জয় বাংলা স্লোগান দিয়ে অম্বিকা রায়ের রাস্তা আটকানোর চেষ্টা, শুনি।
মুখে জয় বাংলা স্লোগান, ফর্ম চুরি করতে আসছিলেন উনি, এরকম একটা অভিযোগ। আচ্ছা, আজকে বিকেলে তরুণের সামনে রাখি 4টে জায়গা তৃণমূলের সি অফিসে দেখা করে ওনারা বলেছেন, যদিও আমি জানি তুমি নির্বাচন কমিশনের প্রতিনিধি নও, কিন্তু এই জায়গাগুলো নিয়ে বিজেপির অবস্থান কি। ওনারা বলছেন যে কতজন ফর্ম ফিল আপ ফর্ম 7 দিতে পারবেন, মানে একজন সব থেকে বেশি কটা ফর্ম দিতে পারবেন, তার একটা পরিষ্কার বার্তা চায় তৃণমূল কংগ্রেস। ফর্ম জমা দেওয়ার পর, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে বিভিন্ন জায়গায় শুনানির সময়, তার রিসিপ্ট দেওয়ার একটা দাবি তৃণমূল কংগ্রেস করছে। 3 নম্বর হচ্ছে মাইক্রো অবজারভাররা বিভিন্ন জায়গায় নাকি চাপ সৃষ্টি করছে, তৃতীয় অভিযোগ যেটা আজকে সিওতে জানানো হয়েছে। চতুর্থ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। তরুণ, না, প্রথমত সিম্পল জিনিস দেখো, ফর্ম 7 ঠিক তৃণমূলের মতো নিষিদ্ধ কাগজপত্র নয়। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাও, ফর্ম 7 পেয়ে যাবে। ফর্ম 7টা কি শুনে মনে হচ্ছে বিশাল কিছু ডেঞ্জার জিনিসপত্র। ফর্ম 7 হচ্ছে কোনো অবজেকশন রিগার্ডিং ইনক্লুশন ও ডিলিশন যদি হয়, সেখানে অবজেকশন করা যায়। ভারতীয় জনতা পার্টির 61,451 জন বিএলএ আছে। প্রত্যেকজন বিএলএ অ্যাজ পার ইসিআই নোটিফিকেশন পার ডে 10টা করে ফর্ম জমা করতে পারে। তার মানে বিএলওর কাছে জমা করতে পারে বা ইয়ারের কাছে জমা করতে পারে। তা পার ডে যদি একটা বুথে 10টা করে একসাথে জমা করতে হয়, নাম্বারটা অনেক বড়ই হবে। এর মধ্যে চমকে যাওয়া, ভয় পেয়ে যাওয়ার তো কিছু নেই। তৃণমূলের কথা ছাড়ো, তৃণমূলে 77,867টা বিএলএ আছে, রাইট? তো অনেক নাম নাকি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অনেক কিছু করে দেওয়া হচ্ছে। অবজেকশন এখনো পর্যন্ত করেছে, যদি ভুল না করি 4টে বা 5টা আজকের রিপোর্ট অনুযায়ী। এরা যদি এত কিছু করে থাকে, 4টে 5টা অবজেকশন কেন? অবজেকশনটা বাড়াক। আর হচ্ছে তুমি বলে না এই ঝামেলা করা, এ করা, এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে, তুমি যেটা দেখালে না, কেন দেখালে না আমি জানি না। আজকে এসআইআর নিয়ে ঝামেলা হয়েছে, এসআইআর নিয়ে আজকে মালদায় ঝামেলা হয়েছে, জানো তো? না, মালদায় না, আমি তোমাকে মুর্শিদাবাদে একটা দেখতে পারি। হ্যাঁ, মইদুল না, আমি সেখানে মনিরুল ইসলাম গেছিল। আমি ছবিটা একবার দেখাই, যখন তরুণ বলছে আমরা দেখাতে পারলাম না, আছে আমাদের কাছে। এসআইআরে, হ্যাঁ, এসআইআরে মুর্শিদাবাদে এসআইআরে হেনস্থার অভিযোগের প্রতিবাদ, হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর এলাকাবাসীর। আমরা সেই ছবিটা এই যে দেখো কি অবস্থা ভাঙচুর। হ্যাঁ, 61,451 জন বিএলএ ভারতীয় জনতা পার্টির। তাহলে প্রত্যেক দিন যদি 10টা করে ফর্ম জমা হয়, তাহলে প্রায় 6,14,000-এর উপর ফর্ম জমা করতে পারে ভারতীয় জনতা পার্টি। সেই তো করা হচ্ছে নর্মাল। তৃণমূলে যে 77,000 আছে, তারা আমি জানি না এসআইআর পুরোটা লিখতে পারবে কিনা, এসআইআর বলতে পারবে কিনা, মানে জানে কিনা। তারা যদি জানে তাহলে ওইটুকু করে দিক। তারা এখানে না লাফিয়ে অবজেকশন থাকলে অবজেকশন রেজ করুক। এটা ডেমোক্রেটিক প্রসেস, ভয় কোথায় আছে? নাটকের কি আছে এত কিছু? বেশ, ফিরদৌস দা কি বলবেন এই জায়গায়? এই যে ফর্ম 7 নিয়ে যে অভিযোগগুলো তৃণমূল একদম প্রেস কনফারেন্স করে করছে, এবং সেখানে খুব পরিষ্কার বলা হচ্ছে যে বিজেপি জোর করে নাম বাদ দিয়ে দেওয়া, নাম কেটে বাদ দিয়ে দেওয়া, এখানকার লোক বাইরের লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি পরিষ্কার। আজকে যে প্রেস কনফারেন্স শুনেছেন সবাই জানেন সেটা। দেখুন, আমার হাতে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, ফর্ম 7-এর কপি। আপনি যে কেউ গিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি ফর্ম 7-এর কপি দেখুন, ওখানে কি লেখা আছে। মানে আপনি যদি কারোর ইনক্লুশন নিয়ে অথবা ডিলিশন নিয়ে আপনি যদি কোনো অবজেকশন দিতে চান, তাহলে আপনি অবজেকশন দিতে পারেন, এবং সেই অবজেকশন, রিজন অফ অবজেকশন, সেটা রেকর্ড করতে হবে। দেখুন, এই ফর্ম 7 কোনো সত্যি মানে এর আগে তরুণ বলছিল নিষিদ্ধ বিষয় নয়। ফলে এটা একটি মানে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ইলেকট্রাল রোলকে স্বচ্ছতা আনা যায়। দেখুন, আসলে মূল লড়াইটা কোন জায়গায় বলুন তো? মূল লড়াইটা হচ্ছে এসআইআর নিয়ে, যে আসলে কোনো প্রকার কোনো স্বচ্ছতা থাকবে না, মৃত ভোটার থাকবে, তারা দুপুরবেলায় ভোট দিতে আসবে। ফলে তারা যাতে দুপুরবেলায় মৃত ভোটাররা ভোট দিতে পারেন, তার ফলে তারা কখনোই চাইবেন না যে স্বচ্ছতার সঙ্গে একটি ইলেকট্রাল রোল তৈরি হোক। সেই জন্য তারা বিভিন্ন উপায় বের করছেন যাতে এই প্রক্রিয়াটিকে সত্যি জলাঞ্জলি দেন। ফিরদৌস দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চে বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, বয়স্কদের। ওই পাটে আসছি এবার আসছি। এবার নির্বাচন কমিশন, দেখুন, আমি মনে করি এই এসআইআর হওয়া উচিত, কিন্তু
কিছুটা প্রসিডিউরাল ল্যাচেসের জন্য, এবং এই বিষয়টিকে তারা সঠিকভাবে নির্বাচন কমিশন অনুধাবন না করতে পারার জন্য সত্যি সত্যি মানুষ হয়রান হচ্ছে। দেখুন, প্রত্যেকের এই যে কে মৃত ভোটার এইটা আইডেন্টিফাই করার জন্য প্রত্যেককে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর কোনো প্রয়োজন ছিল না। উচিত ছিল নির্বাচন কমিশন, প্রথম থেকে এটা ভুল করেছে, উচিত ছিল নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি ভিজিট করে প্রয়োজনে ভার্চুয়াল হিয়ারিং নিয়ে, এখন প্রয়োজনে, এখন বর্তমানে দেখুন এই যে আপনি আধার কার্ড, এখন আধার কার্ডটা তারা তৈরি হয়ে গেছে, এটা তো অস্বীকার করতে পারেন না। আধার কার্ডে বায়োমেট্রিক আপনার সমস্ত প্রকার রেকর্ড থাকে। প্রয়োজনে যারা বাইরে চলে গেছেন, যারা অন্য জায়গায় চলে গেছেন কাজের উদ্দেশ্যে হোক বা অন্য কোনো উদ্দেশ্যে, তাদের আপনি ভার্চুয়াল রেকর্ড নিয়ে, বায়োমেট্রিক রেকর্ড নিয়ে, তাদের আইডেন্টিফিকেশন নিয়ে এবং আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে তাদেরকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারতেন, এবং মৃত ভোটার বা ডুপ্লিকেশন এইগুলোকে আইডেন্টিফাই করে স্বচ্ছতার সঙ্গে লিস্ট তৈরি করা প্রয়োজন ছিল। সকলকে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোরও কোনো প্রয়োজন ছিল না, বা এইভাবে এত পরিমাণ হিয়ারিংয়ে ডেকে, বিশেষ করে যারা রোগাক্রান্ত, যারা বয়সজনিত কারণে আসতে পারছেন না, তাদেরকে নিয়ে এসে, যদিও পরবর্তীতে তারা ওই যারা বয়সজনিত কারণে আসতে পারছেন না তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, আমি বলছি এটা সকলের কাছে পৌঁছে যাওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং আইডেন্টিফাই করা উচিত ছিল সত্যি সত্যি কারা মৃত বা কারা প্রকৃত ভোটার, কারা সেটা অন্য পদ্ধতিতে করা যেতে পারত। কিন্তু এই বর্তমান যে পদ্ধতি চলছে তাতে সমস্যা কতটা হচ্ছে, আমি কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন অর্ঘদার কাছে আসবো। একবারে উত্তর আমি প্রদীপ্ত দার থেকে নেব যে এসআইআর নিয়ে তৃণমূল প্রতিদিন একাধিক সভায়, একাধিক জায়গায়, একাধিক মঞ্চে বিজেপি এবং নির্বাচন কমিশনকে অ্যাটাক করছে, তার কারণটা কি? অর্ঘদা কি বলবেন? না দেখুন, ফর্ম 7 নিয়ে যে ঘটনা গতকাল থেকে প্রকাশ্যে সামনে আসছে, এটা তো মানুষের সামনে, আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষ দেখতে পাচ্ছে গতকাল থেকে, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে এসআইআর এর নাম করে ভোটার লিস্টের ওপরে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে নির্বাচন কমিশন। কারণ কিভাবে তারা বিজেপির শাখা সংগঠন হিসাবে এই কাজ করছে, বিভিন্ন স্টেটে করেছে, এখন পশ্চিমবঙ্গেও করছে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে এই যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর করতে গিয়ে, এর আগেও তো হয়েছে, আদমশুমারি তো বারবার হয়, ভোটের আগে হয়, এসআইআর এর নাম করে বলতে দিতে হবে, বলতে দিতে হবে, প্লিজ তরুণ দরকার হলে সময় আসবে, প্রয়োজন। যে যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর হচ্ছে সেইটা করতে গিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে, আর তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের ক্ষমতায় থেকেও সেই দলগতভাবে মানুষকে প্রোটেক্ট করতে পারেনি। যেমন ধরুন এই যে হচ্ছে, তারা আজকে যাচ্ছেন, আগে কেন বলেননি? আমরাও তো, আমাদের সভাপতি শুভঙ্কর সরকার আজকেই ঘোষণা করেছেন 20 তারিখে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। বিষয়টা, মূল যে বিষয়, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। ইনুমিনেশন ফর্ম ঠিকঠাকভাবে সার্কুলেট হয়নি, বারংবার আমরা নির্বাচন কমিশনে গেছি, বারংবার আমরা কথা বলেছি, সভাপতি নিজে গেছেন, এমনকি যুব সংগঠনের পক্ষ থেকে আমরাও গেছিলাম, দেখেছি নির্বাচন আধিকারিকরা যারা কথা বলছেন, ডেপুটেশন নিচ্ছেন, কার্যত ভেঙে পড়ছেন। লাস্ট আমরা গেছিলাম 31 তারিখ যুব সংগঠনের পক্ষ থেকে, সেদিন যখন আমরা গিয়ে প্রশ্ন করেছিলাম, যেটা ফিরদৌস দা বলল, অসুস্থ রুগীদের কথা, শুধু কেন 85 বছর বয়সের এই লিমিটটা থাকবে, তার আগে কেন নয়? তার আগে কি কেউ অসুস্থ হয় না? কোনো মানুষের নানান রকম শারীরিক সমস্যা থাকতে পারে না? তাহলে কেন মোবাইল ভ্যান পরিষেবা চালু হবে না? প্রশ্নের উত্তর দিতে পারেনি, তারা একটা নোটিফিকেশন দিয়ে ছেড়ে দিয়েছে। আসলে বাংলার মানুষকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে নির্বাচন কমিশন, আর তাতে মানে পা দিয়ে, সেই ফাঁদে পা দিয়ে বাংলার মানুষকে তো প্রোটেক্টই করতে পারছে না, নিজেরা ছন্নছাড়া হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। ছোট্ট একটা দাদা এতগুলো কথা বললেন, উত্তর দিতে হবে না, যতগুলো কথা বললেন, যতবার শুভঙ্কর বাবুর নাম দিলেন তার থেকে কমবার ওনাদের বিএলএদের ফোন করে যদি বলে দিতেন তারা কাজ করতো। 18,772 জন বিএলএ, একটা অবজেকশন নেই, একটা কাজ নেই, মানুষের সাথে আছে। নাটক বন্ধ করুন দাদা, আপনারা মানুষ জানে তৃণমূলের টাকায় চলে, তৃণমূলের টাকায় সংগঠন চলে, তৃণমূল বলছে দিশেহারা, আর বিজেপি নির্বাচন কমিশনের দোষর, এটা হচ্ছে কংগ্রেসের অবস্থান। আমি প্রদীপ্তদার কাছে প্রদীপ্তদাকে একটা ছোট্ট অনুরোধ করি, প্রদীপ্ত দু হাত একটু, না আপনি একটু দু হাত একটু সামনে রাখুন প্লিজ। আমি কিছু ভিডিও, না ভিডিও দেখাতে হবে, আপনি দু হাত একটু টিভি মানে টেবিলের উপর রাখুন, না তরুণের গায়ে যেন খোঁচা না লাগে। না
প্লিজ, তাহলে কিন্তু অন্য পারসেপশন তৈরি হবে। সে বেশ, মজা বলুন। আপনি করতে পারেন, আপনার মজার অধিকার আছে, মজা মানুষ কতটা নেবে সেটা, কারণ মানুষ তো ক্রমে বিপদে রয়েছে এখন, যারা ওই ভূত বলে আমরা দেখছি সেসব, তারা তো বিপদে রয়েছে। এই যে একটু যদি কেউ জুম করতে পারেন একটু, এই যে এইটা আপনারা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, ওই যে এখনো পাশে দেখাচ্ছেন, ওটাকে স্ক্রিনশট নিয়েছিলাম, স্ক্রিনশট নিয়ে জুম করলাম, এই যে যেটা আসছে আস্তে আস্তে এগোচ্ছেন, না, আপনারটা আমরা নিয়ে নিচ্ছি, জুম আপনারটা ক্লোজ করলাম, করে নিচ্ছি। জুম করলে আমি দেখতে পেলাম একটু দিন। যে এই যে নামটা একটু সবাই দর্শক বন্ধু একটু কষ্ট করে দেখুন তো, অরুণ দাস লেখা কিনা, অরুণ দাস লেখা কিনা। এই অরুণ দাস লেখাটা কেন বলছি, এবার অফ করে দিতে পারেন, সেটা হচ্ছে যে অরুণ দাস লেখাটা হচ্ছে একজন হিন্দুর নাম, এবং এইটা কোথায় পাওয়া গেছিল, কালকে ওই গাড়িটায় পাওয়া গেছিল, যেটা সুভাষবাবু স্বীকার করেছেন যে তাদের কর্মীরা নিয়ে যাচ্ছিল ফর্ম 7 জমা করার জন্য। অরুণ দাস সেখানে কি লেখা ছিল, নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন, নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আমরা কি শুনেছি যে যারা হিন্দু ওপার থেকে এসছে তাদেরকে খুব সহজে এখানে নাগরিকত্ব দেবে, তাদের ভোটার কার্ড নিয়ে চিন্তা নেই। 1 নম্বর পয়েন্ট, সুভাষবাবু স্বীকার করেছেন যে ওটা বিজেপি কর্মীরা নিয়ে যাচ্ছিল। পয়েন্ট নাম্বার 2, আজকে অম্বিকাবাবু কল্যাণীতে যাচ্ছেন, সেইখানেও কি ওই মতুয়ারাই চিন্তিত হয়ে পড়লেন যে আমাদের নাম বাদ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তাহলে হিন্দু খাত্রে মেহে মূল কথাটা হচ্ছে যে বিজেপি হিন্দুদের নাম করে সিএ ক্যাম্প করছে, টাকা তুলছে, যা তা করছে, তাদের ভোট নিয়ে জাহাজ প্রতিমন্ত্রী হচ্ছে, আর সেই হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য গাড়ি করে করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমি একজন নাম বাদ যাবে না, যারা মতুয়া। 10 সেকেন্ড বাবু। অমিত শাহ বলে, হ্যাঁ, তোর বলে, আমি আসছি অর্ঘ্য, আসছি। তোর জাস্ট উত্তরটা দিন। না, জাস্ট ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025 প্রযোজ্যতা অত্যন্ত শিক্ষিত একজন আরে ব্যক্তি এইটা গিয়ে করে নেবে। মতুয়াদের বোঝাও, সিএ Second, ক্যাম্পে দাদা, বোঝাও। শোনা, তুমি কেন তৃণমূলের টিপিক্যাল তৃণমূল হচ্ছ? আমি না, আমি শোনা, seriously বস করো। বলছি, আমি তো বলতে চাচ্ছি না, টিপিক্যাল আমি জানি। তৃণমূল কেন হচ্ছ? শোনা, তুমি তুমি এটা তো ভদ্র। CA-দেরকে কেন আর তুমি বোঝাচ্ছ তৃণমূল না? হলো তো দাদা ভদ্র, আমি শোনো না। ভদ্র করেই বলছি, ব্যাস, শোনো না, তুমি kindly তুমি তৃণমূল এইটা হলেও তো CA ভদ্র দাদা, তুমি ক্যাম্পে শোনো বোঝাতে একটু। পারো না। ইমিগ্রেশন, কেন তুমি আবার বোঝাতে বলছি, পারলে না শান্তনু তুমি ঠাকুরকে? তৃণমূল হলেও তো ভদ্র আরে দাদা, ভদ্রতা দিয়ে লাভ নেই, তুমি মানুষের তৃণমূল হলেও তো ভদ্র, মানুষের অধিকার তৃণমূল রক্ষা করছে। তৃণমূল যে মৃত মানুষ পর্যন্ত যারা ছাড়ে না, যারা মরা পর্যন্ত বিক্রি করে দেয়, যারা বডি পর্যন্ত পাচার করে দেয়, যারা মরার কাঠ পর্যন্ত চুরি করে, যারা মরার কাপড় থেকে কাপড় চুরি করে পাঞ্জাবি বানিয়ে ঘুরে বেড়ায়, আর চুরির টাকা যারা সংসার চলে, তারা ভদ্র দাদা। চুরির টাকায় তারা ভদ্র, তারা ভদ্র। অভিষেক আমার দলে কবে আসলো? 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 কয়লা চোর অভিষেক, কয়লা চোর, কয়লা চোর অভিষেক, বালি চোর অভিষেক, গরু চোর অভিষেক। বেশ, আমরা শেষ করবো। অর্ঘ্যদা কিছু বলবে, এক লাইন অর্ঘ্যদা। এখানে তৃণমূল বিজেপি অনেক বড় বড় কথা বলছে, তোমার জোট সঙ্গী। এসআইআর নিয়ে কথা বলছে, কিন্তু জোট সঙ্গী কি না সঙ্গী সেটা তোমরা ইন্ডিয়া বিচার করো। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন, ভারতবর্ষে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন প্রথম এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কথা বলেছিল, তখন তারা কেন আরে চুপ আজ ছিল? অবধি তিনি জানেন। আজকে আমরা অভিষেক রাস্তায় বন্দ্যোপাধ্যায় ঘুম আছি। ভেঙেছে, মানুষ দেখতে আজকে পাচ্ছে। অভিষেক চলো, বন্দ্যোপাধ্যায় আজকে ঘুম এখানে ভেঙেছে। শেষ করবো। তৃণমূল কংগ্রেস শেষ করবো। দাদা, রাহুল গান্ধী বাংলায় কবে আসবে? শেষ করবো। তোমাকে দেবো না। আরে আসতে বলবে আমাদের লাকি চার। প্লিজ আমাদের লাকি চার। আজকে এখানে শেষ করবো। আমি অনেক ধন্যবাদ জানাবো তরুণকে, প্রদীপ্ত দাকে, অর্ঘ্যদাকে এবং ফিরদৌস শামীম আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই আগামীকালকে ইডির শুনানির দিকে আমাদের নজর থাকবে, যে ইডির যে মামলা তার যে শুনানি হবে সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই সেটা নিয়ে আগামীকাল রাতে আবারও হল্লা বলে আমি উপস্থিত থাকবো। সঙ্গে থাকবেন। এখন এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।